আমি অমিত। কলেজে পড়াশোনার সুবাদে শহরে থাকি। বেড়ে উঠেছি চণ্ডীপুর গ্রামে। ছুটি পেলেই নারীর টানে চলে আসি গ্রামে। এবার আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার বন্ধু রাতুল। রাতুল বড় হয়েছে ইটকাঠ পাথরে ঘেরা শহরে। কখনো গ্রাম দেখেনি সে শুধু বইতেই পড়েছে শহর থেকে গ্রাম অনেক সুন্দর। ওখানে নদী আছে, মাঠ আছে, ছোট ছোট ঘর আছে, বাগান আছে, আর কত কি। গ্রামে মেলা হয়, মেলায় অনেক কিছু থাকে, নাগরদোলা, পুতুল নাচ, সার্কাস দল, জাদু খেলা, আরো কত কি। মেলায় অনেক মানুষ আসে, কেউ বিভিন্ন জিনিস কেনাকাটা করে, কেউ আসে কেবলমাত্র ঘোরাফেরা করতে। এই মেলা এত বড় হয় যে ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যাবে, তাও শেষ হবে না। আমাদের চণ্ডীপুর গ্রামে প্রতি বছর বড় মেলা বসে। বাড়ি থেকে মা ফোন করে জানালো এবারও মেলা বসেছে 3 দিনের জন্য। কলেজ তো ছুটি, তাই ভাবলাম বাড়ি থেকে ঘুরে আসি, সাথে মেলাটাও দেখা হয়ে যাবে। এ যেন হ্রদ দেখা হবে, আবার কলাও বেচা হবে। রাতুলও আমার সাথে গ্রামে আসতে চাইল। ওর বাড়ি থেকে অনুমতি নিয়ে আমি আর রাতুল বাসে করে রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। বাসে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা হাওয়ায় পাখিগুলো সব কিচিরমিচির করে নিড়ে ফিরছে, আর জোনাকি পোকাগুলো সমান তালে ডাকাডাকি করছে। রাতুল আর আমি বাস থেকে নেমে হেঁটে হেঁটে গ্রামের বাজারে এলাম। এসে দেখি মেলা বেশ জমে উঠেছে, জমজমাট চারিদিক। ছেলে মেয়ে, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সহ সব বয়সের মানুষের বিচিত্র সমাবেশ এখানে। সবার মুখে হাসি। মেলায় ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেল, রাত প্রায় 11টা বাজে। মেলা থেকে বের হয়ে আমরা বাজারে রামু কাকার চায়ের দোকানে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। গ্রামে আসলে রামু কাকার হাতের চা না খেলে যেন বাকি থেকে যায় কিছু একটা। কাকার হাতের যে চা একবার খাবে সে বারবার ফিরে আসবে এই গ্রামে শুধু চা খেতেই। কাকার সাথে অনেক দিন পর দেখা হয়ে অনেক ভালো লাগলো। সত্যি নিজ চোখে না দেখলে তো বুঝতেই পারতাম না কি অসাধারণ গ্রামের পরিবেশ। মানুষগুলো এতটা আন্তরিক হয়, মনে যাচ্ছে শহর ছেড়ে মাওয়াকে নিয়ে গ্রামেই চলে আসি। অমিত, তোদের বাড়িটা কতদূর? বাজার থেকে আমাদের বাড়ি প্রায় 70 কিলোমিটার হবে। একদম অজবারাগা, তাই তো কোনো গাড়ি ঘোড়া ঠিক মতো পাওয়া যায় না। বেশিরভাগ সময় পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়। চায়ের দোকান থেকে বেরিয়ে আমরা 3 রাস্তার মোড়ে এসে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছি। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম, কিন্তু রাত অনেক হওয়ায় কোনো ভ্যান বা অটোর দেখা পেলাম না। কি আর করার, তাই কোনো উপায় না পেয়ে 2 বন্ধু মিলে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। নির্জন এই পথে চলতে ভারী মজা লাগছে রে। সত্যি তোদের গ্রামটি বেশ সুন্দর। প্রথমবারের মতো গ্রাম দেখছি। গ্রামের এই শীতল হাওয়া যেন মন ও শরীর দুটোকেই সতেজ করে তুলছে। আধার রাতে নির্জন পথে এই শুধু জোনাকি পোকার ঝিঝি শব্দ। ঠিকই বলেছিস, আজ চারিদিকের এমন অন্ধকার পরিবেশ দেখে মনে হচ্ছে আমাবস্যা। ঘুটঘুটে অন্ধকার, আকাশে কোনো চাঁদ বা কোনো তারা বা কিচ্ছু নেই। নিশিকালো অন্ধকারের মাঝে শুধু ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে। এতটা পথ হেঁটে আসলাম, একটি মানুষও চোখে পড়ল না। একা পথে আমরা ভয় পাচ্ছি বিষয়টি এমন নয়। যদি পথে পরিচিত কারোর সাথে দেখা পেতাম তাহলে ভালো লাগতো। অনেকদিন গ্রামের পরিচিত মুখগুলো দেখি না। বাজার থেকে প্রায় 40 কিলো তো হবেই হেঁটে এসেছি। হাঁটতে হাঁটতে আমরা
মাঠের কাছে চলে আসলাম। এদিকটায় মাঠের চারপাশে অসংখ্য খেজুর গাছ। এতটাই গাছ যে মাঠের দুপাশে কোনো কিছুই দেখা যাচ্ছে না, একদম নিঝুম চারিদিক। কোনো টু শব্দ নেই, মনে হচ্ছে ভুতুড়ে এলাকা। মাঠে কিছু দূর পথ এগোতেই কানে ভেসে আসলো একটা মেয়ের কান্নার আওয়াজ। কান্নার শব্দ শুনে আমরা পথে থমকে দাঁড়ালাম। চারপাশে তো শুধু খেজুর গাছ, আশেপাশে কোনো ঘর বাড়ি বা কোনো মানুষজন নেই। কান্নার শব্দটি স্পষ্টই বোঝা যাচ্ছে, তবে কাঁদছে কে? ভূত, ভূত। ওসব ভূত বলে কিছুই নেই রে, তোর মনের ভুল হবে। আর ভয় পাস না, তুই একা না, আমি তোর সাথে আছি না। আমার কথায় রাতুল কিছুটা সাহস পেল। আবার একটু সামনে এগোতেই এরকমই কান্নার শব্দ। এবার বেশ জোরে জোরে গাচ্ছে মেয়েটা। হঠাৎই মাঠের বাদিক চোখে পড়তেই দেখি খেজুর গাছের আড়ালে একটা মেয়ে বসে কাঁদছে। তাহলে কি এই মেয়েটাই বসে বসে কাঁদছে? হ্যাঁ, কান্নার আওয়াজ তো এদিক থেকেই পাচ্ছি। চল কাছে গিয়ে দেখি মেয়েটার কি হয়েছে। আমি আর রাতুল মেয়েটির কাছে গেলাম। কাছে গিয়ে দেখলাম মেয়েটি কাঁদছে। তাহলে এই সেই মেয়ে যে এতক্ষণ কাঁদছে। মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, এত রাতে এখানে কি করছো? কি হয়েছে তোমার? আর কাঁদছো কি জন্য? মেয়েটি কাঁদতে কাঁদতে উত্তর দিল, আমি একা নই, আমার সাথে আমার স্বামী রয়েছে। তোমার সাথে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তোমাকে কেউ একা রেখে চলে গেছে? না না, আমাকে একা ফেলে পালায়নি, আমরাও এই পথ দিয়ে যাচ্ছিলাম। এই পথে তো আমরা এতক্ষণ কারোই দেখা পেলাম না। তোমরা কখন এ পথ দিয়ে এলে? আমরা সন্ধ্যার দিকে এ পথ দিয়ে বাইকে করে যাচ্ছিলাম, যেতে যেতে অ্যাক্সিডেন্ট করি। অ্যাক্সিডেন্ট? কোনো কিছু হয়নি তো আপনাদের? না, আমার তেমন কিছু হয়নি, তবে আমার স্বামী আর নেই, সে মারা গেছে। সামনেই তার লাশ পড়ে আছে, আমার সাথে আসুন, আমি দেখাচ্ছি। মেয়েটির সাথে করে আমি আর রাতুল হাঁটা শুরু করলাম। কিছু দূর যেতেই দেখি মেয়েটি আমাদের সাথে নেই। আমি আর রাতুল আশেপাশে তাকিয়ে দেখি কোথাও নেই। মনে মনে বললাম, যাকগে, আমার কি, এসব উটকো ঝামেলা ভেবেই আমি মুখ ফিরিয়ে সামনের দিকে তাকাতেই দেখি একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ আমাদের সামনে। লাশটি দেখে আমি চমকে উঠলাম। আবার দেখি আমাদের সামনে কিছুই নেই, লাশটি উধাও। এমন সময় আমি অনুভব করলাম আমাদের পেছনে কেউ দাঁড়িয়ে আছে। কেউ যেন আমাদের কাঁধে মুখ দিয়ে ফিসফিস করে কিছু বলতে চাইছে। আমি পেছনে ফিরে তাকাবো, সেই সাহস যেন আমি হারিয়ে ফেললাম। ভয়ে ভেতরে ভেতরে কাঁপছিলাম। ভয় পেলেও বুকে খুব সাহস নিয়ে আমি পিছনে তাকালাম। আর তাকাতেই দেখি সেই মেয়েটি দাঁড়িয়ে আছে আবার পিছনে। মেয়েটি সাদা শাড়ি পরা, ভয়ঙ্কর তার মুখ, সারা শরীরে নখের আঁচড়, চোখগুলো বড় বড়, লাল টকটকে আগুনের মতো জ্বলছে। মেয়েটির মাথা, নাক, মুখ সব জায়গা দিয়ে রক্ত ঝরছিল। আমি যে চিৎকার করব এরকম কোনো শক্তি আমার মধ্যে বাকি ছিল না। এদিকে রাতুল এসব দেখে অজ্ঞান হয়ে গেছে। মেয়েটি আমার দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। কি ভয়ঙ্কর তার হাসি রে বাবা! মেয়েটির এমন ভয়ঙ্কর হাসি দেখলে যে কেউ জ্ঞান হারিয়ে নিচে পড়ে যাবে। আমিও ভাবছিলাম কখন যে জ্ঞান হারিয়ে পড়ে যাই। খুব ভয় করছে এখন, তাই না? তোর আর তোর বন্ধুর ঘাটটা যখন মটকাবো তখনই টের পাবে আসল মজা। ওকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। আমাকে আর আমার স্বামীকে মেরে যখন পালিয়ে গেলি তখন ভয় করেনি?
এখন তো তোদের মেরে লাশ শ্মশানে নিয়ে যাব, তবেই আমার আত্মা শান্তি পাবে। আমাদের ক্ষমা করো, আমরা তো তোমার কিছু করিনি। তুমি তো দেখলে আমরা এই পথে হেঁটে আসছিলাম, কোনো গাড়ি ছিল না আমাদের সাথে। হয়তো অন্য কোনো গাড়ির তোমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা সাবধানে গাড়ি চালাচ্ছিলাম, পেছন থেকে একটা অটো এসে ধাক্কা দিয়ে পালিয়ে গেল। ব্রেক করেও শেষ রক্ষা হলো না আমাদের। বাইক থেকে পড়ে গাছের সাথে বাড়ি গেলাম, রক্তে আমাদের গা ভেসে যাচ্ছিল। অনেকেই যাচ্ছিল তখন এই পথ দিয়ে, কিন্তু কেউই এলো না পুলিশের কেস বলে। কেউই লাস্টের শেষ কাজটি অন্তত করলো না। এখানে পড়ে রইলাম আমরা। এরপর থেকে আমাদের আত্মা এখানেই ঘুরে ফিরে বেড়ায়, সৎকার না করায় আত্মা মুক্তি পেল না। আমার বন্ধু খুব ভয় পেয়েছে। আমি কালই তোমাদের নামে মন্দিরে পূজা দিয়ে আসব। দয়া করে আমাদের ছেড়ে দাও। ঠিক আছে, তবে যা, মনে রাখিস বিপদে পড়লে এগিয়ে আসবি, মানুষকে সাহায্য করবি। কথাটি বলেই মেয়েটি যেন কোথায় মিলিয়ে গেল। সেদিনের মতো আমি আর রাতুল প্রাণে বেঁচে বাড়ি ফিরলাম। আর কোনো দিন এই পথে গিয়ে মেয়েটির সাথে দেখা হয়নি। কখনোই ভুলব না চণ্ডীপুর মেলার কথা। আজকের যাত্রাপালা গ্রামগঞ্জে এই শীতের মৌসুমে প্রতি বছরই যাত্রাপালা হয়ে থাকে। গ্রামের মানুষজন যাত্রাপালা দেখতে ভীষণ পছন্দ করে। ছোট থেকে বড় সবাই এসেছে যাত্রাপালায়। অনেক জমজমাট যাত্রাপালা চলছে। তবে এখন গ্রামে গঞ্জেও টিভির আবির্ভাব হয়েছে, তাই তো যাত্রাপালা প্রায় উঠে যেতে বসেছে। রতন, মানিক, পলাশ, কাঞ্চন চার বন্ধু শহর থেকে গ্রামের বাড়িতে এসে যাত্রাপালার কথা শুনে তারা যাত্রাপালা দেখতে এসেছে। ছোটবেলায় তারা যাত্রাপালা দেখত, কিন্তু এখন অনেক দিন পরে শখের বসে দেখতে এসেছে যাত্রাপালা। বেশ উপভোগ করেছে চার বন্ধু। কিন্তু এমন সময় হঠাৎ রতন বলে উঠল, আমার শরীরটা বেশ খারাপ লাগছে। কি হলো তোর শরীর হঠাৎ? এতক্ষণ তো ভালোই ছিলি। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে ব্যথা করছে। ওকে, ফাঁকা কোনো জায়গায় নিরিবিলি পরিবেশে যেতে হবে, এত ভিড় থেকে বের হতে হবে। চল সবাই ওকে ধরে বাজায় নিয়ে যাই। রতনকে নিয়ে আস্তে আস্তে তারা বাইরে বের হয়ে আসলো। রতন খুব দুর্বল অনুভব করছিল, সে হাঁটতে পারছিল না। তাই মানিকের ঘাড়ে ভর করে কোনো মতে হাঁটা শুরু করলো। এদিকে শীতের রাত, কুয়াশার চাদরে ঢাকা, ঢেকে আছে পরিবেশ। যাত্রাপালার জায়গাটুকু ছাড়া আশেপাশে তেমন কোনো মানুষজন নেই। বেশ কিছু দূর হেঁটে বাজারের উপর ভ্যানের অপেক্ষায় দাঁড়িয়ে রইল তারা। রাস্তায় কোনো ভ্যানের দেখাও নেই। তখন বাজে রাত প্রায় 11টা। এত রাতে কি কিছু পাবো আমরা? কতক্ষণ দাঁড়ায় থাকবো বল? চল আবার হাঁটা শুরু করি। কাঞ্চনের কথা মতো সবাই মিলে আবার হাঁটা শুরু করলো। অনেক পথ হাঁটার পর একটা ভ্যানের দেখা পেল। দূর থেকে ভ্যান দেখে কাঞ্চন ডাক দিল, ও কাকা, ও কাকা, যাবা নাকি? দাঁড়াও একটু। কোথায় যাবা তোমরা? কুসুমপুর গ্রামে। কুসুমপুর? না না, রাতের বেলা ওদিকে যাওয়া যাবে না। কেন, কি হয়েছে ওদিকে? আমরা তো বিকেলে ওদিকে থেকে আসলাম, রাস্তা তো বেশ ভালোই আছে। তাহলে সমস্যা কি? ওইদিকে গেলে ফিরে আসতে অনেক দেরি হয়ে যাবে। তাছাড়া ওই গ্রামে কিছু দূর যেতে পথে একটা শ্মশান বাঁধবে, ওখানে ভয়ানক কিছু আছে। ওইদিকে না যাওয়াই ভালো। আমি বাবা যাব না, তোমরা রাত করে ওদিকেও যেও না। আজকে রাতটা কাটিয়ে কাল সকালে বাড়ি ফিরো। তা কি হয়? ওসব ভূত পেতনি বলে কিছু নেই। কাকা দয়া করে চলো তো, আমার বন্ধুটা অসুস্থ, ওকে তাড়াতাড়ি বাসায় নিয়ে যেতে হবে। না না,
তোমরা অন্য কিছু দেখে নাও, আমি ওদিকে যাবই না। এ পথে তো আর কোনো ভ্যান গাড়িও দেখছি না। কাকা, তুমি ভয় পেও না, আমরা আছি তো, তুমি আমাদের উপকারটুকু করো। ছেলেগুলো অনেক অনুরোধের পর ভ্যান চালক রাজি হলো তাদের নিয়ে যেতে। তারা রতনকে নিয়ে সবাই মিলে ভ্যানে করে উঠল। সামনে কিছু দেখা যাচ্ছে না, কনকন ঠান্ডা বাতাস বইছে। আজকের পরিবেশটাও কেমন যেন নিস্তব্ধ হয়ে আছে চারপাশ। পথে কোনো মানুষ নেই, কানে ভেসে আসছে শুধু ঝিঝি পোকার ডাক। অনেকটা সময় পার হয়ে গেল, কিন্তু আজ পথটা যেন আর শেষই হতে চাইছে না। তাই পলাশ ভ্যান চালককে বলল, কাকা, একটু তাড়াতাড়ি চলো, পথ যেন শেষই হচ্ছে না। শীতে হাত পা বড় বয়ে যাচ্ছে, এর থেকে বেশি জোরে আর টানতে পারবো না বাবু। আশেপাশে একটা ওষুধের দোকানও খোলা নেই, জনমানবহীন এক ভূতের পরিবেশ। কি যে বলিস না, এই ফাঁকা রাস্তায় দোকান পাবি কই? কথা বলতে বলতে তারা এক সময় শ্মশানের কাছে চলে আসলো। এদিকটা আরো বেশি নিস্তব্ধ হয়ে আছে। একটু সামনে যেতেই তারা দেখলো একজন বৃদ্ধা লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা মহিলাটিকে দেখে তারা ভ্যান চালককে বলল, কাকা, কুচো বৃদ্ধটির হয়তো সাহায্যের প্রয়োজন। ওসব কিছু না, রাত করে কি তোমাদের মাথা খারাপ বলো নাকি? সামনে তো কেউ নেই। কেন, তুমি দেখতে পাচ্ছ না ওনাকে? শোনো, এই সবই ওই মহিলার চলো না, তোমাদের চোখে ধোয়া দিচ্ছে। তোমাদের আগেই বলেছিলাম এদিকটা ভালো নয়। ভ্যান চালক তাদের কথায় সায় না দিয়ে ভ্যান থামালো না। এক সময় তারা মহিলাটিকে পার করে সামনের দিকে এগিয়ে গেল। মহিলাটি বড় বড় চোখ করে এক দৃষ্টিতে ওদের সবাইকে ঘুরে ঘুরে দেখছিল। মহিলাটির চাহনির মধ্যে কেন জানি বিপদের আভাস লুকিয়ে স্পষ্ট ফুটে দেখা যাচ্ছিল। বৃদ্ধাটি ছাড়িয়ে আসতেই তিনি ভয়ঙ্করভাবে হাসলেন। সামনে যা, মজা হবে। বৃদ্ধাটির হাসি দেখে তাদের মনের ভিতর ছ্যাদ করে উঠল। হঠাৎ একটু সামনে এগোতেই তারা দেখল রাস্তার পাশে একজন ভ্যান চালক পড়ে আছে। লোকটার কি হয়েছে? এখানে পড়ে আছে কেন? চল কাছে গিয়ে দেখি। না না, যেও না, তোমরা যেও না, লোকটিকে দেখলে তোমরা সহ্য করতে পারবে না। পলাশ আর কাঞ্চন লোকটির কথা না শুনে দুজন ভ্যান থেকে নেমে পড়ল। তারা লোকটির কাছে গেল। তাকে সোজা করতেই দেখল এ তো ভ্যান চালক, যার ভ্যানে করে তারা এতক্ষণ এসেছে। ভ্যান চালক এখানে আসলো কি করে? উনি তো ভ্যান চালাচ্ছিল। এই বলে তারা পিছনে ফিরে দেখে তারা যে ভ্যানে করে এসেছে সেই ভ্যানটি নেই, ভ্যান চালকও নেই। তাদের দুই বন্ধু মাটিতে পড়ে আছে। আজকে সন্ধ্যার পর থেকে এইসব কি করছে আমাদের সাথে? কাকা, ও কাকা, উঠো। পলাশ ডাকতেই হঠাৎ লোকটির শরীর থেকে একটা আত্মা বের হয়ে আসলো আর তাদের বলল, তোমরা এখানে বেশিক্ষণ থেকো না, এখান থেকে চলে যাও। তোমরা এখানে থাকলে তোমাদের বিপদ হবে। এখনই তো তুমি ভ্যানের কাছে দাঁড়িয়েছিলে, কি হলো তোমার হঠাৎ? তোমার ভ্যান কোথায় গেল? তোমরা চলে যাও, না হলে ওই মহিলা তোমাদের ছাড়বে না, কাউকে বাঁচিতে দিবে না, ভালো মানুষের বেশ ধরে ঘুরে বেড়ায়। তোমাকে এখানে ফেলে রেখে আমরা কি করে যাই? তুমি আমাদের অনেক সাহায্য করেছ, তোমাকে এভাবে ফেলে রাখা যাবে না। বেশি কথা বলে সময় নষ্ট করো না। তুমি ওই মহিলাকে চেনো? হ্যাঁ, সন্ধ্যার সময় আমি ভাড়া নামিয়ে পথ দিয়ে যাচ্ছিলাম,
শ্মশানের কাছে আসতেই দেখি সেই কুজো বুড়িটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বুড়িটিকে দেখে তোমাদের মতো আমারও ভীষণ দয়া হলো। এই যে বুড়িমা, কষ্ট করে আর হেঁটো না, আমার গাড়িতে উঠে পড়ো দেখি। আমার কথা শুনে কুজো বুড়িটি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপরে সে আচমকা হাসতে লাগলো। এই ছোকরা, তুই আমাকে নিয়ে যাবি? তুই জানিস আমি কে? বুড়িটির কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। আমি তাকে সাহায্য করতে চাইছি, কিন্তু সে আমাকে নিয়ে উপহাস করছে। আমি তোমাকে সাহায্য করতে চাইছি আর তুমি মজা করছো। বেশি কথা না বলে শ্মশানে প্রণাম কর বলছি, নয়তো প্রাণ নিয়ে ফিরতে পারবি না। বুড়িটির কথা শুনে আমার ভিতরে ভীষণ রাগ হলো। আমি মনে মনে শ্মশানটিকে অনেক খারাপভাবে গালি দিয়ে বসি। আমি কেন এই শ্মশানে প্রণাম করব? ঠিক তখনই বুড়িটি আমাকে চমকে দিয়ে একটি যুবতী ডাইনিতে পরিণত হলো। এমন ভয়ঙ্কর তার চেহারা যে আমি ভয়ে থরথরিয়ে কাঁপতে লাগলাম। ডাইনিটির দাঁতগুলো বড় বড় আর তার চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত ঝরছিল। তাকে দেখে আমি বুঝে গিয়েছিলাম আজ হয়তো আমি প্রাণ নিয়ে আর বাড়ি ফিরতে পারবো না। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। এমন শীতের মাঝেও আমার শরীর দিয়ে ঘাম বের হচ্ছিল, টপ টপ করে ঘাম ঝরতে লাগলো। ডাইনিটি আমাকে বলল, আমার শ্মশানকে গালি দিস তুই? এত বড় সাহস! এর ফল তো তোকে পেতেই হবে। কঠিন শাস্তি পাবি, কঠিন শাস্তি পাবি তুই। আমি বাঁচার জন্য ছটফট করতে লাগলাম, কিন্তু সে আমাকে ছেড়ে দিল না। বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো বাঁচাও আমাকে, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি এর কোনোদিন এ পথে আসবো না। আমি এক্ষুনি প্রণাম করছি তোমার শ্মশানে। তোর কোনো ক্ষমা নেই। তুই আমার শ্মশানকে অপমান করেছিস। এরপর ডাইনিটি আমার ঘাড় মটকি আমাকে মেরে ফেলে। তোমরা দ্রুত এখান থেকে চলে যাও, আর যদি পারো কাল সকালে উত্তরপাড়ায় আমার লাশটি পৌঁছে দিও। কথাগুলো বলে ভ্যান চালকের আত্মা সেখান থেকে উধাও হয়ে গেল। এরপরে তারা চারজন আর এক মুহূর্তও দেরি না করে বাড়ি ফিরে যায়। এরপর আর কোনোদিন তারা রাতে শ্মশানের পথে পা বাড়ায়নি। এত বাজার কি হবে বাবু? বাড়িতে কি নতুন অতিথি এসে? আপনাকে তো এই বাজারে আগে দেখিনি। গায়ে নতুন এসেছেন নাকি? ওরে বাপ রে কাকা, তুমি এত প্রশ্ন করছো, কোনটা রেখে কোনটার উত্তর দি বলো তো? একটা একটা করে দিলেই হবে। আমি আসলে কথা বলতে বড্ড ভালোবাসি, তাই খদ্দের এলে সকলের খোঁজ খবর রাখি। বুঝলেন না, ব্যবসায়ীদের শ্বশুর ঘর নেই, তাই আয়েশ করে আলাপ জমিয়ে গল্প করার আর সময় হয় না। হা হা হা, আপনি তো বেশ মজার মানুষ। আমি আসলে এই গ্রামে নতুন, ঘোষাল বাড়ির জামাই। ও বাড়ির জন্যই বাজার করতে এসেছি। তা বেশ। তা জামাই বাবা, ঘোষাল বাবু তো সোনা মুগ ডাল দিয়ে আর গোবিন্দ ভোগের চালের ভাত বড্ড ভালোবাসে, দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিন। সব মিলিয়ে আমার কত টাকা হলো কাকা? ইস, অনেকটা দেরি হয়ে গেল, সূর্য ডুবতে গেল, একটা গরুর গাড়িও দেখতে পাচ্ছি না। এখন তো গরুর গাড়ি পাবেন না বাবু, সকালের দিকে পাওয়া যায়। তারপর আকাশে বেজায় মেঘ করেছে। বলি, আপনি একা যেতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, এ আর এমন কি? কিন্তু পথে যদি কোনো বিপদ হয়? ও আমি ঠিক সামলে নেব। এই যে টাকাগুলো, আমি চলি।
একেই বেলা পড়ে এলো, তারপরে এই অসময়ে বৃষ্টি। ইস, কি যে করি! এই বৃষ্টি মাথায় পড়লে নির্ঘাত অসুখ করবে। শ্বশুরবাড়িতে প্রথম বেড়াতে এসেই অসুস্থ হলে লোকে কি বলবে? কিন্তু মাথার উপর একটা ছাউনি তো চাই। আরে, ওই তো দূরে একটা বড় গাছ, ওখানে একটু আশ্রয় নিই। বৃষ্টি কমলে না হয় যাব তারপর। বাপ রে, টানা 1 ঘন্টা বৃষ্টি হলো, কিন্তু এ বৃষ্টি থামার নয়। এই ধরে আসা বৃষ্টিতেই বরং চলতে শুরু করি, নয়তো সারা রাত আমাকে এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। আমি বরং ওই জঙ্গলের রাস্তাটা ধরে যাই, তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। ইস, এত গভীর জঙ্গল, কোথাও কেউ নেই। এ গাটা কেমন ছমছম করছে। আমি বরং গান গাইতে গাইতে চলে যাই। গান গাইলে ভয় মনের কাছে আসতে পারবে না। কিন্তু কি গান গাই, গলাটা একটু সেরে নি। বৃষ্টির দিনে এই জঙ্গলের পথে চলেছি আমি একা একা, হাতে নিয়ে বাজারের বোঝা। আধারের এই পথ পেরোবে একা একা, কে হবে সঙ্গী আমার, কে দেবে দেখা? ও রে, চলেছি আমি একা একা। না, একেই হাতে ভারী বোঝা, তার উপর কিছু খাওয়াই হয়নি। যেমন খিদে পেয়েছে তেমনি তৃষ্ণা। ইস, কোথাও যদি একটু পানি পেতাম। না না, দ্রুত পা চালাই। আমি ঘরে গিয়েই খাবার খাবো, তারপর বিশ্রাম নেব। এখন তো মনে হচ্ছে এই জঙ্গল দিয়ে আসা আমার একদম উচিত হয়নি। এমন জঙ্গলে কেউ কি থাকে? কে কাঁদছে এমন করে? কারো কি কোনো বিপদ হলো? না না, এভাবে কাউকে বিপদে ফেলে যাওয়া ঠিক হবে না। আমি বরং গিয়ে দেখি কার কি হলো। কেউ আছেন? কি হয়েছে আপনার? কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? কে মারা গেছে? উনি আমার স্বামী। এই মৃতদেহ নিয়ে আপনি একা গভীর বনে কাঁদছেন? ওনাকে তো দাফন করা উচিত। না, কেউ আমাকে কোনোদিনও সাহায্য করেনি। তুমি এখানে কেন এসেছো? ভালো চাও তো চলে যাও, একা ছেড়ে দাও আমাকে। আপনি একা একটি মেয়ে মৃতদেহ নিয়ে থাকবেন? আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? কেন বিরক্ত করছো আমাকে? আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। যখন প্রয়োজন ছিল তখন কেউ এগিয়ে আসেনি, আর এখন এসেছো করুণা দেখাতে? যাও যাও, চলে যাও। আজব তো, কেউ সাহায্য করতে এলে তাকে এমন করে তাড়িয়ে দিতে হয়। শোকে কি ওনার মাথা খারাপ হয়ে গেছে? কিন্তু আমি এখন কি করব? চলে যাব। এটা কি? অনেকটা ছুটে এসেছি। আমি কি দেখলাম? না না, আমি এই কান্নার শব্দ শুনতে চাই না। আমাকে দ্রুত এখান থেকে ঘরে ফিরে যেতে হবে। ওই তো দূরে একটা আলো দেখা যাচ্ছে। আমি বরং তার কাছে সাহায্য চাই। একটা আলো হাতে নিয়ে বাকি পথ ঠিক আমি চলে যেতে পারবো। না,
আমি যা দেখেছি এ আমি মনে ঠাঁই দেবই না, কিছুতেই না। না, আমায় যেতে দাও, আমায় যেতে দাও। আরে 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 আরে, তুমি ভাই কোন রাত কানা? এত বড় বাজারের ঝোলা নিয়ে শেষে আমার সাথেই পড়লে। কে তুমি? আমি সজল, আমি। ও, তবে এই ব্যাপার। যাক, বড় বাঁচা বেঁচে গেছো ভায়া। মাছ নিয়ে ভর সন্ধেবেলা তোমার বনের পথে আসা একেবারেই উচিত হয়নি। চলো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, কিন্তু আমি জানতে চাই ওরা কারা, ওরা কেন আমার সাথে এমন করলো? মন থেকে খারাপ সব ঘটনা মুছে ফেলতে হয়। তুমি এখন যাও, আমিও ঘরে ফিরে যাই। আপনি আমাকে যতক্ষণ না সব খুলে বলবেন, আমি ততক্ষণ এখান থেকে এক পাও নড়ব না। না না, থাক, এসব জেনে কি হবে। তোমাকে আজকের মতন পৌঁছে দিয়ে গেলাম, তবে ভুলেও আর ও পথে যেও না। তখন কিন্তু আমি আর তোমাকে পৌঁছে দিতে আসবো না। না না, আপনাকে বলতেই হবে। আমি কথা দিচ্ছি আমি কখনো বনের পথে যাব না, কিন্তু আপনি আমাকে সবটা খুলে বলুন। আচ্ছা শোনো তবে। ওগো, আজ 4টে দিন ধরে পানি ছাড়া তো কিছুই পেটে পড়েনি। তুমি যাও, কিছু খাবার নিয়ে আসো। আমি আর খিদে তো সহ্য করতে পারছি না। কোথায় টাকা পাবো বউ? আমার হাতে কোনো টাকা নেই, কাজও নেই। দোকানি বাকিতে খাবার দেবে না। কি করব আমি? কেমন করে আনবো খাবার? তুমি একটু দেখো না গো, যদি কিছু করা যায়। তুমি ঘরে থেকো, আমি একটু এগিয়ে গিয়ে দেখি। এই তুমি আবার কেন এসো আমার দোকানে? যাও, চলে যাও। তোমাকে আমার দোকানে দেখলে আমারও তোমার মতো এক ঘরে হতে হবে। এক ঘরে? আমার কিসের দোষ হয়েছে শুনি? কেন সকলে আমাকে এক ঘরে করে দিচ্ছ? আমি এক ঘরে করার কে? জোয়ারদারের সাথে বেয়াদবি করেছিস তুই, তাই তো তোকে এক ঘরে করেছে। যা এখন। মজুরি চাওয়া যদি তক্ক করা হয় আর তার শাস্তি যদি এক ঘরে হয়, তাহলে আমার মতন গরিবের বেঁচে থেকে কি লাভ? তা আমি কি জানি। ওগো, ওগো, তুমি ফিরে এসো। আমরা আর ও গায়ে থাকবো না। আমি আর খাবারও চাইবো না। তুমি ফিরে এসো গো, ফিরে এসো, তুমি ফিরে এসো। আহা, এত কান্নাকাটি করো না হাবুর বউ। তুমি দিন থাকতে তোমার স্বামীর লাশ নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাও। অপঘাতে ট্রেনে মাথা দিয়ে মরেছে, ওর দাফন আমাদের গ্রামে হবে না। যাও যাও, চলে যাও। আপনাকে এতক্ষণ যেই হাবুর গল্প বললাম, সেই হাবু অন্য কেউ নয়, বরং আপনার সামনে আমি সেই হাবু দাঁড়িয়ে আছি। আমাকে আপনি জীবিত দেখলেও আমি এখন আর বেঁচে নেই। আমি চলে গিয়েছি এই কঠিন পৃথিবী ত্যাগ করে। হাবুর কথা শুনে সজল একটুও ভয় পেল না, বরং সে অবাক হয়ে হাবুর কাছে জিজ্ঞেস করল, খুব অন্যায় হয়েছে আপনাদের সাথে। তারপর আপনার স্ত্রীর কি হলো? আমার লাশ নিয়ে ও নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছে। আমার পরিবার শেষ হয়েছে আপনার শ্বশুর বাড়ির লোকেদের জন্য। আজ আপনাকে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা কখনো কারোর পরিবার শেষ করে তাদের দুঃখ দিতে পারি না। আপনারা সুখে থাকবেন। বিদায়।
দুপুরের কড়া রোদে চিতার আগুন দাও দাও করে জ্বলে উঠেছে। চিতায় যে শুধু আমার বাবার লাশটি জ্বলছে তা নয়, বাবার লাশের সাথে সাথে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আমাদের পরিবারের প্রতিটি আশা ভরসার স্বপ্নগুলো। আসলে কোনো মানুষই একা মরে না, অনেকগুলো মানুষের স্বপ্ন, বেঁচে থাকার অবলম্বন এসব নিয়ে মরে। আমার বাবার উপার্জনের টাকায় আমাদের পরিবার চলত। আজ জমিদার মশাইয়ের ফসল শহরে বিক্রি করতে যাওয়ার সময় ভয়ঙ্কর এক দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়। আমি শুভঙ্কর, দ্বাদশ শ্রেণীতে পড়ি। বাড়িতে আমার মা আর বিয়ের উপযুক্ত ছোট একটি বোন আছে। পরিবারের বড় সন্তান হিসাবে এখন আমার তাদের সব দায়িত্ব আমার কাঁধের উপর। বাবা মারা যাওয়ার সাথে সাথে মাথার উপরের ছাদটি যেন হারিয়ে গেল। একটা ভরসার হাত মাথার উপর থেকে হারিয়ে গেল। দুপুরের তীক্ষ্ণ রোদ যেন আমার গা পুড়িয়ে ফেলছে। বাবার চিতার আগুন নিভে যাওয়ার সাথে সাথে বাবার শেষ কার্য সম্পূর্ণ হবে। চিতার আগুন তো একটা সময় নিভে যাবে, কিন্তু আমার মনের ভিতরে যে কষ্টের আগুন জ্বলছে তা কখন যে নিভবে বা নিভবে কিনা সেটা আমার জানা নেই। ধীরে ধীরে একটি সময় বাবার দেহকে পুড়িয়ে দেওয়া গনগনে আগুনটি নিভে গেল। আমিও তখন আস্তে আস্তে পা চালিয়ে হাঁটতে লাগলাম বাড়ির পথে। বাড়িতে আমার মা আর একমাত্র ছোট বোন তমা আমার জন্য অপেক্ষা করছে। আমি বাড়িতে পৌঁছানোর সাথে সাথে আমার ছোট বোন তমা কাছে এসে আমাকে বলল, দাদা, বাবার শেষ কার্য শেষ করে এসেছো দাদা। আমাদের এখন কি হবে দাদা? বাবাকে ছাড়া আমরা কেমন করে থাকবো? এই ভিটে ছাড়া আমাদের আর কিছুই নেই খোকা। আমাদের সংসার কেমন করে চলবে? আমি কোনো কথা বললাম না, চুপ করে রইলাম। তমা এবং মায়ের কথার কোনো উত্তর আমার কাছে ছিল না, তাই আমার গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। বাবার মৃত্যুর সাথে সাথে সংসারের সব দায়িত্ব আমার কাঁধের উপর পড়েছে। এখন আর আমি হাত গুটিয়ে বসে থাকলে হবে না, আমাকে কিছু একটা করতেই হবে। সংসারের হাল ধরতে হবে, মা এবং বোনকে সামলে রাখতে হবে। আর সময় নষ্ট না করে পরের দিন আমি জমিদার মশাইয়ের বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। জমিদার মশাই খুব গম্ভীর মানুষ। তিনি খুব একটা মানুষের সাথে মন খুলে কথা বলেন না, তবে তিনি আমার বাবাকে খুব ভালোবাসতেন। জানি না আমার এই দুর্দিনে তিনি আমাদের পাশে দাঁড়াবেন কিনা। এসব ভাবতে ভাবতেই আমি জমিদার মশাইয়ের বাড়ির সামনে চলে আসলাম। আমাকে দেখে জমিদার মশাই খানিকটা দুঃখিত হয়ে বললেন, শুভঙ্কর, তোমাদের জন্য আমার খুব দুঃখ হচ্ছে। তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, ঠাকুরের ইচ্ছায় অকালেই তার প্রাণ হারাতে হলো। এ মানে কাকা, আমি আপনার কাছে একটা দরকারে এসেছি। কি দরকার বলো তবে শুনি। আমার বাবার উপার্জনে আমাদের সংসার চলতো, এখন বাবা চলে গেছেন, তাই সংসারের হালটা তো আমাকেই ধরতে হবে। বাবা আপনার এখানে যে কাজগুলো করত, আজ থেকে সেই সকল কাজগুলো আমি করতে চাই। তুমি করতে চাও? জমিদার খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, শুভঙ্কর, তোমাদের জন্য কিছু করতে পারলে আমার মন খুব ভালো লাগবে। তুমি পড়াশোনা শেষ করেছ, তোমার বাবা যে সকল কাজ করত তুমি সে সকল কাজ করতে পারবে না, তোমার পড়াশোনার ক্ষতি হবে। আমি তোমাকে অন্য একটা কাজ দিচ্ছি,
শ্মশান ঘাটের পাশে আমি নতুন একটা গুদাম ঘর তৈরি করেছি। সেখানে রাতে একজন পাহারাদার প্রয়োজন। আমি চাই কাজটা তুমি করো। এতে আশা করি তোমার পড়াশোনারও কোনো ক্ষতি হবে না। আমি কিছু না ভেবেই জমিদার মশাইয়ের কথায় রাজি হয়ে গেলাম এবং সেদিনই কাজ শুরু করে দিলাম। রাত তখন খুব বেশি না, কেবলমাত্র সন্ধ্যা হয়েছে, কিন্তু আশেপাশের জনমানবহীন স্তব্ধ পরিবেশ দেখে মনে হচ্ছে গভীর রাত। আমি হাতে ছোট্ট একটা টর্চ আর একটা লাঠি নিয়ে গুদাম ঘরটির সামনে এসে বসে আছি। শ্মশান ঘাটের পাশে গুদাম ঘরটির অবস্থান হওয়ায় সেখানে খুব একটা লোকজনের দেখা মিলে না, তবে মাঝে মাঝে চুরির খবরও পাওয়া যায়। চারিদিকের এই থমথমে পরিবেশে ঝিঝি পোকার ডাক আর ব্যাঙের ডাকই আমার সঙ্গী। এমন একটা পরিবেশে একা একা পাহারা দিতে আমার যে খুব একটা ভয় হচ্ছে না, ব্যাপারটা মোটেও তেমন নয়। আমার ভয় হচ্ছে ভীষণ, কিন্তু পাহারা দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই, কারণ আমার একটা কাজ খুব প্রয়োজন। আর এই কাজটা করলে আমি সংসারের খরচ চালানোর পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যেতে পারবো। আমি এসব ভাবতে ভাবতে কখন যেন মাঝরাত হয়ে গেছে। আকাশের দিকে তাকাতেই দেখি আজ খুব সুন্দর চাঁদ উঠেছে। হঠাৎই আমি চমকে উঠলাম। কেমন যেন আমার মনে হচ্ছে আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, কিন্তু পিছনে ঘুরে তাকানোর সাহস হচ্ছিল না। ফ্যাক্টরির পাশেই একটু ঝোপ জঙ্গল ছিল। হঠাৎ করে ঝোপটা নড়ে উঠল। আমার বুকের ভেতরটা কেমন জানি অনুভূতি হচ্ছিল, তা আমি বলে বোঝাতে পারবো না। মনে সাহস করে বললাম, কে কে ওখানে? ঝোপের ভিতরে কে? আমার কথার কোনো উত্তর কেউ দিল না। হবে হয়তো ঝোপের ভিতরে শেয়াল বা অন্য কোনো প্রাণীর বাসা। আমি খামোখাই মনে হয় একটু বেশি ভয় পাচ্ছি। আমি মনের মধ্যে একটু সাহস জুগিয়ে এনেছিলাম। ঠিক তখনই কেউ একজন অদ্ভুত কণ্ঠস্বরে বলে উঠল, চলে যাও, এখান থেকে চলে যাও, আমাদের বিরক্ত করতে এখানে এসো না। আওয়াজটা যে আমার পিছন থেকে এসেছে তা আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু পিছনে তাকানোর মতো সাহস হচ্ছিল না। ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপছে। ভয়ে ভয়ে আমি পিছনে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আমার পিছনে তো কেউ নেই, তাহলে আমি কার আওয়াজ শুনলাম? মনে হয় ভুল শুনেছি। শ্মশান ঘাটের পাশে ফ্যাক্টরি হওয়াতে হয়তোবা আমি রাতের বেলা পাহারা দিতে ভয় পাচ্ছি, কিন্তু আমি তো এতটা ভীতু নই। আমি চারদিকের স্তব্ধ পরিবেশটা দেখতে লাগলাম। তখনই আমি কোনো কিছু শব্দ শুনতে পাই। শব্দটা শুনে মনে হচ্ছে কোনো মেশিন চলছে, কিন্তু ফ্যাক্টরি তো বন্ধ। তাহলে এই রাতের বেলা মেশিন চালাবে কে? আর এতক্ষণ তো মেশিনের শব্দ ছিল না। ব্যাপারটা আমার কাছে খুব গোলমাল আর অদ্ভুত মনে হচ্ছে। মেশিনের শব্দ ঠিক কোথা থেকে আসছে তা আমি অনুভব করার জন্য এগিয়ে কান পেতে শুনতে লাগলাম এবং বুঝতে পারলাম গুদাম ঘরের ভেতর থেকে মেশিনের শব্দ আসছে। আমি অনেকটা অবাক হলাম। আরে, গুদাম ঘরে তো কোনো মেশিন থাকার কথা নয়, তাহলে এখান থেকে মেশিনের শব্দ আসছে কি করে? একবার কি ভিতরে গিয়ে দেখব? আমার কাছে চাবি আছে। না থাক, জমিদার মশাইকে না জানিয়ে ভিতরে যাওয়াটা ঠিক হবে না। আমি গুদাম ঘরের সামনেই বসে রইলাম। মেশিনের শব্দ যেন থামছেই না। রাত যত গভীর হচ্ছে মেশিনের শব্দ ততই বাড়ছে। মনে মনে ভাবলাম, না, এভাবে তো আর চলে না। গুদাম ঘরের ভিতরে গিয়ে একবার দেখা উচিত। তারপর ভয়ে ভয়ে গুদাম ঘরের ভিতরে প্রবেশ করলাম। কিন্তু গুদাম ঘরের ভিতরে কোনো মেশিনের অস্তিত্ব তো খুঁজে পেলাম না।
গুদাম ঘরে সারি সারি মাল রাখা। তারপর আমি গোদাম ঘরের বাইরে চলে আসলাম। গোদাম ঘরের দরজাটি লাগিয়ে আবারও গোদাম ঘরের বাইরে বসে রইলাম। কিছুক্ষণ পর মনে হলো কেউ আমার কানের কাছে এসে কিছু বলছে। চলে যা, এখান থেকে চলে যা, কেন আমাদের বিরক্ত করছিস? আমি চমকে আশেপাশে তাকালাম, কিন্তু আমি আমার আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। তখন আবারও গোদাম ঘরের ভিতর থেকে মেশিনের শব্দ ভেসে আসছিল। এবার শব্দের তীব্রতা পূর্বের থেকেও আরো বেশি ছিল। খানিকটা বিরক্ত হয়ে গোদাম ঘরের দিকে এগিয়ে গেলাম। ভিতরে ঢুকে যা দেখলাম তা দেখার পর আর স্বাভাবিক থাকতে পারলাম না। ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। আমি দেখলাম গোদাম ঘরের ভিতরে অনেক লোক দাঁড়িয়ে, সবার মুখ একদম ফ্যাকাশে আর চোখ দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমাকে দেখে সবাই হাসতে লাগলো। এরপর আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি দৌড়াতে শুরু করলাম। এমন ভাবে দৌড়াতে লাগলাম যে একটি বারের জন্য আমি পিছনে ঘুরে তাকালাম না। দৌড়াতে দৌড়াতে আমি আমার বাড়ির উঠানে এসে পৌঁছালাম। এরপরে উঠানে অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে পাই তখন আমি নিজেকে আমার ঘরের বিছানায় দেখতে পাই। আমার মা আর ছোট বোন তমা আমার পাশে বসে আছে। তারপর আমি পুরো ঘটনাটি আমার মাকে জানাই। সব শুনে মা আমাকে বললেন, এখন থেকে অনেক বছর আগে ওই গোদাম ঘরের ওইখানে একটা কারখানা ছিল। একদিন যখন কারখানায় সব শ্রমিকরা কাজ করছিল তখন কারখানায় আগুন লেগে যায়, আর একসাথে অনেক শ্রমিক আগুনে পুড়ে মারা যায়। তারপর থেকেই সেই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। কেউ সেখানে দিনের বেলায়ও যেত না। সবাই বলে তারপর থেকে নাকি সেখানে সেই লোকগুলোর আত্মা ঘুরে বেড়ায়। সেই রাতের পর থেকে আমি আর কখনোই গোদাম ঘরের পাশে যাইনি। আমি কানাই মাঝি, লোকে আমারে কালু কইয়া ডাকে। রাইতের বেলা জ্যোৎস্নার আলোয় মাছ ধরতে আমার খুবই ভালো লাগে। যদিও আইজ জ্যোৎস্না নাই, আইজ আমাবস্যার রাত। আমাবস্যার রাইতে নদীতে খুব একটা জেলের দেখা পাওয়া যায় না। আমাগো গ্রামের জেলেরা আমাবস্যার রাইতে নদীতে মাছ ধরতে ভয় পায়। আমার আবার অতটা ভয় লাগে না। হে বিরাট নদী, অদৃশ্য নিঃশব্দ তব জল, অবিচ্ছন্ন অবিরল চলে নিরবধি। হে কি, আমি কি দেখতাছি? হ্যাঁ, জালে এত মাছ আইলো। আমি আনন্দিত হইয়া নৌকা নিয়া আরেকটু সামনে গেলাম। এইবার আমার জালে আগের চেয়ে আরো বেশি মাছ ধরা পড়লো।
আমার খুশির আর কোনো অন্ত রইল না। আমি মনে মনে ভাবলাম, এতদিনে সৃষ্টিকর্তা আমার দিকে মুখ তুলে তাকাইছে, পরিবারের কোনো স্বাদ আহ্লাদ পূরণ করতে পারি না, শেষ কবে মাংস দিয়ে ভাত খাইছি বুঝলা গেছি। আমি এইসব ভাবতে ভাবতে নাও নিয়ে আরেকটু সামনে গেলাম। এইবার আমার জালে আরো বেশি মাছ ধরা পড়ল। খুশিতে আমার চোখ কপালে উঠতে গেল। আমি বহু বছর এই নদী থেকে মাছ ধরছি, কিন্তু নদীর এই দিকটাতে কখনো আসা হয় নাই। আশা হইলে নিশ্চয়ই এই মাছের খনির সন্ধান আমার জানা থাকতো। মাছ ধরতে ধরতে আমি যে নদীর ঠিক কোন দিকে আইসা পড়ছি ওই দিকে আমার কোনো হুঁশ নাই। আমাবস্যার অন্ধকারে আশেপাশের পরিবেশটা খুব একটা পরিষ্কার দেখা যাইতেছে না। হঠাৎই আমি সামনের দিকে চাইয়া দেখি আমার সামনে একটা বিশাল চর। চর এলাকায় যে এত মাছ পাওয়া যায় এটা তো আগে জানা ছিল না। ছোট থাইকা শুই না বড় হইছি চরের আশেপাশে মাছ পাওয়া যায় না। আমি আবারও নদীতে জাল ফেললাম, আর এইবার আমার জালে আরো অনেক বেশি মাছ উঠল। মাছের নেশায় আমি আকৃষ্ট হইয়া গেছি। কোথা থেকে এত মাছ আইতাছে এই চিন্তা আমার মাথায় একবারও উদয় হইল না। খুশিতে আমার মন টকবক টকবক কইরা লাফাইতাছে। হঠাৎই আমি আমার কানে একটা আর্তনাদ চিৎকার শুনতে পাইলাম। বাঁচাও, 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 বাঁচাও। ভয়ে আমার বুকের ভিতর কেমন একটা মোচড় দিয়ে উঠল। এই নির্জন অন্ধকার রাইতে কে এমন কইরা চিৎকার করতেছে? শুনছি রাইতের বেলা নাকি নদীতে ডাকাতি হয়, কিন্তু আমার মনে হইল আওয়াজটা চরের ভেতর থেকে আসতেছে। বাঁচাও, 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 বাঁচাও। আমি এইবার পরিষ্কার বোঝা যাইতাছে আওয়াজটা চরের ভেতর থেকেই আসতেছে, কিন্তু এই চরের পরিবেশ দেখে তো মনে হয় না যে এইখানে কোনো লোকজন বাস করে। তাইলে চিৎকার কেরা করতেছে? আমি বুঝা উঠতে পারতাছিলাম না যে আমার তখন কি করা উচিত। নৌকা থাইকা চরে নামার সাহস পাইতাছিলাম না। আবার নৌকা নিয়ে সেইখানে থাইকা পালাইয়া যাওয়ার মতন কাপুরুষ আমি না। আমি কিছু বুঝা ওঠার আগেই আবারও চিৎকার শুনতে পাইলাম। বাঁচাও, 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 বাঁচাও। আমি আর চুপ কইরা নৌকায় বসে থাকতে পারতাছি না। হয়তো চরের মধ্যে কোনো মানুষ বিপদে পড়ছে, আমার তারে সাহায্য করা উচিত। তাই আমি নৌকা থেকে চরে নাইমা গেলাম। যদিও আমার খুব ভয় করতাছিল, তাও এক পা দুই পা কইরা চরের ভিতর হাঁটতে লাগলাম। কিন্তু আমি আশেপাশে কিছুই দেখতে পারতাছিলাম না। আমি অবাক হইয়া গেলাম, এতক্ষণ এত চিৎকার তাহলে করলোটা কারা? আমি কি ভুল শুনলাম? তখন হঠাৎই আমার একটু দূরে চোখ গেল। আমি দেখলাম চুল সারা একটা মাইয়া কিছু একটা উপর করে খাইতাছে। এইবার অন্ধকার চরের মধ্যে একা একটা মাইয়া দেখা প্রথমে একটু ভয় পাইতাছিলাম, কিন্তু তারপরও মনে একটু সাহস কইরা মাইয়াটার দিকে আগাইয়া গেলাম। আমার মনের ভিতরে কেমন জানি খুব ডাক ডাকতেছে। বারবার মনে হইতাছে আমার আগাইয়া যাওয়া ঠিক না, আমার সাথে খারাপ কিছু হইব। কিন্তু তাও আমি মাইয়াটার কাছে আগাইয়া গেলাম। কৌতূহলী হইয়া আমি তারে কইলাম, শুনছেন, আপনি এই অন্ধকার চরে একা একা কি করতেছেন? মাইয়াটা মাথা তুইলা যখনই আমার দিকে তাকাইল,
তখন আমি কোনো কথা কওয়ার শক্তি পাইলাম না। আমি ভয়ে চিৎকার দিতে চাইতাছি, কিন্তু আমার গলা দিয়া কোনো আওয়াজ বের হইতেছে না। আমি দেখলাম মেয়েটার দুই চোখ লাইটের মতো জ্বলতাছে, মেয়েটার মুখ দিয়া রক্ত গড়াইয়া পড়তাছে, হাতের নখে মানুষের মাংস লাগিয়া আছে, আর মাইয়াটার সামনে একটা মৃত লাশ বইরা আছে। মাইয়াটার সেই লাশটার বুক চিরা হৃৎপিণ্ড বাইর কইরা খাইতাছে। আমার আর বুঝতে বাকি রইল না যে এইটা কোনো মানুষ না, এইটা একটা প্রেতাত্মা। আমার দিকে প্রেতাত্মাটা খুব ভয়ানক দৃষ্টিতে তাকাইয়া আছে। মনে হইতেছিল যেন এখনই আমারে দইরা আমার বুক চিরা খাইব। ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপতাছিল। আমি আর এক মুহূর্ত সেইখানে দাঁড়াইয়া থাকতে পারলাম না। আমি ভয়ে দৌড় দিলাম। আমার পিছনে পিছনে প্রেতাত্মাটাও ভয়ানক ছুড়ে আমারে দাওয়া করতেছিল। দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া, দাঁড়া বলছি। প্রেতাত্মার এমন ভয়ানক সুরে আমি দৌড়ানোর শক্তি পাইতেছিলাম না। আমার প্রচণ্ড ভয় করতেছিল, কিন্তু মনের মায়ায় আমি না থাইয়া খালি দৌড়াইতেছিলাম। একবারের লজ্ঞা পিছনে গুইরা তাকাই নাই। অন্ধকারে আমি পথঘাটে কোনো কুলকিনারা খুঁজে পাইতেছিলাম না। যেই দিকেই দৌড়াইতেছি খালি ফাঁকা জায়গা। দৌড়াইতে দৌড়াইতে একটা সময় আমি চরের মাঝখানে একটা ছোট্ট কুটির দেখতে পাই। আমি দৌড়াইয়া কুটির কাছে যাই আর জোরে জোরে দরজা ধাক্কাইতে থাকি। কেউ আসো, দয়া করে কেউ আসো, দরজা খুলো, দরজা খুলো। কে কে দরজা ধাক্কায়? আমার খুব বিপদ, আমারে বাঁচান, একটু দয়া করে দরজাটা খুলেন। কে কে আপনি? এভাবে আমার ঘরে প্রবেশ করলেন কেন? আর দরজা বন্ধ করলেন কেন? আমি হাবাইতাছিলাম, আমার গলা দিয়া কোনো কথা বাইর হইতাছিল না। আমি তাকাইয়া দেখলাম আমার সামনে একটা নতুন বউ দাঁড়াইয়া আছে, গা ভর্তি গহনা, সোনার গয়না। দেইকা মনে হইতাছে আজকেই বিয়া হয়ে আছে। কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করে আমি আর কাউরেই দেখতে পাইলাম না, এমনকি বউটার স্বামীটারেও না। আমার চুপ করে দাঁড়াইয়া থাকতে দেইকা বউটা বিরক্তি সুর নিয়ে আমারে কইল, কি হলো? আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? আমি কানাই মাঝি, নদী থেকে মাছ ধরি। মাছ ধরতে ধরতে এই চরের কাছে আইসা পড়ছিলাম। হঠাৎই কোনো মানুষের আর্তনাদ শুই না আমি নৌকা থেকে নাইমা আশেপাশে খুঁজতেছিলাম। তখনই দেখলাম একটা প্রেতাত্মা মানুষের বুক চিরা হৃৎপিণ্ড খাইতেছে, আর আবারে দাওয়া করলো। তাই আমি দৌড়াইতে দৌড়াইতে আশ্রয় নিতে আপনার কুটিতে আসছি। আমার এক গ্লাস পানি দিবেন? বউটা আমার কথার কোনো উত্তর না দিয়া পানি আনতে চলে যায়। একটু পরেই বউটা এক গ্লাস পানি হাতে কইরা নিয়ে আমার সামনে আসলো, আর পানিটা আমার দিকে আগাইয়া দিল। আমি পানির গ্লাস হাতে নিতে নিতে বউটার মুখে তাকাইলাম, আর মনে মনে ভাবলাম সত্যি বউটার মুখখানা দেখা বড়ই নিষ্পাপ মনে হয়। কিন্তু এই নির্জন চরে বউটা একা একা এনে কি কইরা? আমি যখনই পানি মুখে দিতে যাবো তখন দেখলাম গ্লাসের ভিতরে পানি না, গ্লাসের ভিতরে রক্ত। ভয়ে আমার পায়ের নিচের থেকে মাটি সরে গেল। আমি আমার হাত থেকে গ্লাসটা ফালাইয়া দিলাম আর ভয়ে চিৎকার করে উঠলাম, তুই কি ভেবেছিলি তোর জন্য আমি পানি নিয়ে আসবো? হ্যাঁ, আমি বউটার দিকে তাকাইয়া দেখলাম এইটা কোনো নতুন বউ না, এটা ওই প্রেতাত্মা। আমি একটু আগেই যারে
মানুষের মুখ চিরা হৃৎপিণ্ড খাইতে দেখছি। ভয় আমার হাঁটু কাঁপতাছে। কে তুমি? কেন আমার কাছে কি যাও? আমার সাথে এবার করতেছো কে তুমি? কারণ আমি তোদের বাঁচতে দিব না। তোদের মতো এমন জেলেদের জন্য আজকে আমার এই অবস্থা। সেদিন অনেক অনেক ধুমধাম করে আমার বিয়ে হয়েছিল। বিয়ের পর আমার স্বামী শ্বশুর আর বরযাত্রীরা আমারে নৌকায় কইরা শ্বশুর বাড়ি লইয়া যাইতাছিল। গা ভর্তি সোনার গহনা পইরা আমি শ্বশুর বাড়ি যাইতেছিলাম। আমার দু চোখ বড়া অনেক স্বপ্ন ছিল। হঠাৎ নদীতে ঝড় হইল। আমাদের নৌকায় মানুষ বেশি ছিল। নৌকায় ব্যালেন্স করতে না পাইরা ডুইবা গেল। তখন ওই আমাদের পাশ কাটাইয়া জেলেদের নৌকা যাইতাছিল। আমরা বাঁচাও বাঁচাও কইরা অনেক চিৎকার করলাম, কিন্তু তারা কেউ আমারে বাঁচানোর জন্য আগাইয়া আসলো না। আমাদের আর্তনাদ কেউই শুনল না। পরের দিন সকালবেলা আমার স্বামী শ্বশুর আর আমার লাশ এই চরে ফইরা ভাইসা উঠল। আমাদের লাশের কোনো শেষ কার্য করা হইল না। এখানে আমাদের লাশ পইরা রইল। পয়সা গইলা একটা সময় মাটির সাথে মিশা গেল। তারপর থেকে আমি তোদের মতো জেলেদের কখনোই ক্ষমা করি না। তোদের পেলেই তোদের বুক চিরে খাই। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এইসব বইলা প্রেতাত্মাটা আমার দিকে হাঁকাই আসতে লাগলো। আমি আমার গায়ে সব শক্তি দিয়া দৌড়তিলাম। প্রেতাত্মাটাও ভয়ানক ছুড়ে আমায় ডাকতে ডাকতে আমার পিছনে দৌড়াইতে লাগলো। এই দাঁড়া দাঁড়া বলছি, আজ তোকে আমার হাত থেকে কেউই বাঁচাতে পারবে না। দাঁড়া। আমি একবারের জন্য পিছনে থাকাইলাম না। প্রাণের ভয়ে শুধু দৌড়াতে থাকলাম, একটু থামলাম না। এমন সময় আমি আমার কানে আজান শুনতে পাইলাম। তারপর আমার আর কিছুই মনে নাই। দুপুরের কড়া রোদে তাপে আমি আর জ্ঞান ফিরা ভাই। আমি দেখলাম আমি নদীর তীরে চরে পড়ে আছি, আর আমার সামনেই আমার নৌকাটা বইরা আছে। চরটা পুরাপুরি ফাঁকা। চরের কোথাও কোনো কুটির দেখা যাইতেছে না। আমি নৌকায় তাকাইয়া দেখলাম আমার নৌকায় কোনো মাছ নাই। আমি তাড়াহুড়া কইরা আমার নৌকায় উঠলাম আর জোরে জোরে বইটা বইতে লাগলাম। এরপর থেকে আমি আর কোনোদিন রাইতে মাছ ধরতে যাই নাই। ওগো, ট্রেন কি সেরেছে? হ্যাঁ, এই তো এই আধ ঘন্টা হলো ট্রেনটা ছাড়লো কলকাতার স্টেশন থেকে। বাড়ি ভর্তি লোকজন, সবাই এসে জিজ্ঞাসা করছে জামাই কখন আসবে। ট্রেন যে গতিতে চলছে তাতে মনে হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে যাব। কতদিন পর যে ট্রেনে উঠলাম। আমিও তাই বললাম, এই তো আজ রাতেই বাড়ি পৌঁছে যাবে। আচ্ছা শুনো, অপরিচিত কারোর সাথে বেশি কথা বলবে না। আর অপরিচিত কেউ কিছু খেতে দিলে খাবে না কিন্তু। যে দিনকাল পড়েছে, আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। আচ্ছা বাবা, আচ্ছা। ওগো, তুমি তো অনেক দিন বাইরে ছিলে। এই 10 বছরে এই গ্রামের অনেক পরিবর্তন হয়েছে। তুমি কি পথ চিনে আসতে পারবে? তোমাদের বাড়ি আসার রাস্তাটা কি আগের মতোই আছে? হ্যাঁ, আগের মতন আছে,
তবে তবে মানে ওদিক দিয়ে সাবধানে এসো, ভুল করে যেন বাজারের দিকের রাস্তায় চলে যেও না, ওদিকটা ঠিক নিরাপদ নয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ছোট বাচ্চা নই সারাক্ষণ যে আমার জন্য চিন্তা করতে হবে। আর এত কল দিলে তো মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে। তা অবশ্য ঠিক। চার্জ শেষ হয়ে গেলে ফোন করলে কিন্তু আর পাবে না, তখন তো আরো বেশি চিন্তা করবে। আমি বাদে অন্য কেউ আছে কি যে সারাক্ষণ তোমাকে নিয়ে চিন্তা করবে? সেটাই। আচ্ছা এখন রাখি, বাকি কথা বাসায় গিয়ে হবে। আমার বউ নন্দা বড্ড বেশি কথা বলে, এক কথায় যাকে বলে বাচাল। মনের দিক থেকে বেশ ভালোই মেয়েটি। আমি রমেশ, সংসারে সচ্ছলতা আনতে কাজের সন্ধানে গ্রামের মাতাব্বরের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে দেশ ছেড়েছি। এই বছর 10 হবে বিদেশে থাকি। বাড়িতে আছে মা, বাবা, বউ আর মেয়ে। প্রথম গিয়ে কোনো কাজে মন বসাতে পারতাম না, বাড়ির কথা বেশি মনে পড়ত। এভাবে বেশ কিছুদিন কাটার পর পেটের তাগিদে আস্তে আস্তে বিদেশের পরিবেশে নিজেকে মানিয়ে নিলাম। কষ্ট করে যা রোজগার করতাম আর আমার থাকা খাওয়ার খরচ বাদে বাকি টাকা দেশে পাঠিয়ে দিতাম। আজ 10 বছর পরে দেশে আসলাম ছোট শালার বিয়ে উপলক্ষে। শ্বশুর মশাইয়ের কথা ফেলতে পারলাম না, আর মেয়েটাকেও অনেক দিন দেখছি না। বাবা মার বয়সও বেড়েছে, সবসময় দেশে আসার সুযোগ হয় না। ছুটি পাই তো হাতে টাকা থাকে না, আবার হাতে টাকা থাকে তখন আবার ছুটি পাই না। এবার সব কিছু মিলে গেল, তাই দেশে আসার সুযোগ মিস করলাম না। কোম্পানি থেকে 3 মাসের ছুটি নিয়ে দেশে আসলাম। পরশু ছোট শালার বিয়ে, তাই ট্রেন থেকে নেমে শ্বশুর বাড়ি যাব। দেশের মাটিতে পা রেখে প্রাণটা জুড়িয়ে গেল, মনে অনেক শান্তি অনুভব করছিলাম। তবে অনেক পরিবর্তন হয়েছে দেশের। দেখতে দেখতে বীরভূম স্টেশনে পৌঁছে গেলাম। ট্রেন থেকে নেমে আশেপাশে তাকিয়ে দেখি কোনো যাত্রী নেই। পুরোটা স্টেশন জুড়ে আমি একা দাঁড়িয়ে। আমাকে নামিয়ে 2-3 মিনিট পর ট্রেনটি হুইসেল বাজিয়ে ঝিকঝিক শব্দ করে হু হু করে গন্তব্যের দিকে ছুটে চলল। স্টেশনটি মুহূর্তেই খালি হয়ে গেল, কোনো মানুষই নেই। চারপাশের পরিবেশটা একদম নিস্তব্ধ। পুরো স্টেশন জুড়ে বেশ ঘন কালো অন্ধকার বিরাজ করছে। মনে হচ্ছে এই জায়গায় কারফিউ চলছে, কেউ ঘরের বাইরে নেই। গাড়ি ঘোড়া কোনো কিছুর দেখা পাওয়া যাচ্ছে না। নিজের পাটাকেই কাজে লাগিয়ে হাঁটতে শুরু করলাম। ঘড়িতে এখন রাত 11টা বাজে। ভেবেছিলাম গাড়ি পেলে হয়তো 11:30টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু এখন তো দেখছি 12টা থেকে 12টা 30 মিনিটের মধ্যে, এই সময়ের মধ্যে পৌঁছাতে পারবো, তার আগে নয়। কলকাতা থেকে বীরভূম অনেক দূরের পথ। সন্ধ্যে 6টার ট্রেন ধরলে কলকাতা থেকে বীরভূম পৌঁছাতে 11টা বেজে যায়। এদিকটা কেমন যেন নিরিবিলি, নিস্তব্ধ হয়ে আছে চারপাশ। খা খা করছে পরিবেশ। আশেপাশে কোনো ঘরবাড়ি বা মানুষেরও দেখা পাওয়া যাচ্ছে না। সামনে গুটগুটে অন্ধকার, আর আকাশেও কালো মেঘ জমে আছে। কোনো চাঁদ বা তারাও দেখা যাচ্ছে না। কালো অন্ধকারের মাঝে শুধু ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে।
যেন গা ঝমঝম করার মতো পরিবেশ। একা পথে ভয় করছে বিষয়টি এমন নয়, তারপরও আমি সাহস নিয়ে চারপাশ দেখছি আর হাঁটছি। হাঁটতে হাঁটতে চারপাশের পরিবর্তন লক্ষ্য করলাম। বেশ কিছু নতুন নতুন ঘর বাড়ি আর দোকানপাট হয়েছে, কিন্তু রাস্তাঘাটের বেহাল দশা সেই আগের মতোই। কিছুটা রাস্তা এগোনোর পর আমি হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লাম। আমার মনে হলো আমার পিছনে কেউ আছে, কেউ আমাকে অনুসরণ করছে। আমি পিছনে তাকিয়ে দেখি পিছনে তো কেউই নেই। নিজের মনের ভুল মনে করে আবার হাঁটতে শুরু করলাম। সামনেই একটা বাজার আছে, বাজারের পথ ধরেই যেতে হয় শ্বশুরবাড়ি। বাজারের শেষ মাথায় 3 রাস্তার মোড়। ঠিক মনে নেই এই 3 রাস্তার কোন রাস্তা দিয়ে শ্বশুরবাড়ি যাব। ঘুটঘুটে অন্ধকার, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। 2-একটা জোনাকির আলো দেখা যাচ্ছে, ঝিঝি পোকার শব্দ দূর থেকে কানে ভেসে আসছে। সেই বিদেশে যাওয়ার আগে একবার এসেছিলাম শ্বশুরবাড়ি আত্মীয় স্বজনের সাথে দেখা করতে। সবার সাথে দেখা করে সেদিনই বিদায় নিয়ে চলে গিয়েছিলাম। আবার 10 বছর পর আসলাম, তাই মনে করতে পারছি না কোন রাস্তা দিয়ে যাব শ্বশুরবাড়ি। এদিকের রাস্তাটা আগের মতোই খারাপ আছে, রাস্তার চারপাশে জঙ্গল আর ঝোপঝাড়ে ভরা। এদিকটায় বেশ ভূতরে পরিবেশ। বউ বারবার বলেছিল এই রাস্তা দিয়ে না আসতে, বা আসলেও সাবধানে আসতে। রাত করে একা না আসাই ভালো, না আসতে পারলে স্টেশনে লোক পাঠাবে আমাকে আনতে। আমি না করে দিয়েছিলাম, বললাম একাই বাড়ি যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। রাস্তাঘাট সবই তো আমার চেনা, কিন্তু এখন কনফিউশনে পড়ে গেলাম কোন দিক দিয়ে বাড়ি যাব। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাম দিকের রাস্তাটা দিয়ে হাঁটা শুরু করলাম। বেশ কিছু দূর হাঁটার পর সামনে আলো দেখতে পেলাম। দূর থেকে অনেক মানুষের কথার আওয়াজও শুনতে পাচ্ছিলাম। সামনে এগোতেই দেখলাম একটা হাট বাজার, নিত্যপণ্যের সদাইপাতিতে ভরপুর হাট বাজার। চারিদিকে মানুষ গম গম করে চলছে। হাট দেখে আমি বেশ অবাকই হলাম। রাস্তায় আসতে কোনো মানুষ দেখলাম না, কোনো কাকপক্ষী পর্যন্ত দেখলাম না, কিন্তু এখানে এদিকটায় বাজারে এত মানুষ দেখে মনে হচ্ছে যেন মানুষের হাট। এত রাতে হাট দেখে অবাক হলেও এ পথে হাটের দেখা পেয়ে ভালোই লাগলো। এত রাতে যে বাজারে দোকানপাট খোলা পাবো সেটা ভাবিনি। অনেক দিন পর শ্বশুরবাড়ি যাচ্ছি, জামাই মানুষ খালি হাতে কি শ্বশুরবাড়ি যাওয়া যায়? এদিকে শালার বিয়ে, আরেক দিকে বাড়িতে ভরপুর মানুষ। বিদেশে থাকি আর তাদের জন্য কিছু না নিয়ে গেলে সবাই মন্দ বলবে। সবার মন রক্ষার্থে এই হাটবাজার থেকেই সদাই নিয়ে যেতে হবে। ভাবতে ভাবতে হাটটা ঘুরে দেখি, কার দোকানে কোন জিনিসটা ভালো সেটাই দেখছি। দোকানগুলোর আলো টিমটিম করে জ্বলছে। আমি হাটের ভিতর সবজির দোকান, মাছের দোকান সহ সব দোকান দেখতে পাচ্ছি। বেশ তাজা তাজা মাছ দেখতে পাচ্ছি। মনে হচ্ছিল এখনই কেউ পুকুর থেকে মাছ ধরে এনেছে। আমি একটি মাছের দোকানের কাছে গিয়ে লোকটিকে জিজ্ঞাসা করলাম, দাদা মাছ কত করে? দোকানি আমার দিকে এক রহস্য ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, কার জন্যে দিব? জীবিত মানুষের জন্যে নাকি মৃত? লোকটির আচরণে বেশ অবাক হলাম। লোকটির হাসিটা কেমন যেন ভয়ানক লাগলো। আমি তখন লোকটিকে বললাম, এ আবার কেমন কথা? মৃত মানুষ আবার মাছ খায় নাকি? কথাটি বলার পরে আমি যা দেখলাম তাতে নিজের চোখেও বিশ্বাস করতে পারছিলাম না।
হঠাৎ লোকটির চেহারা ফ্যাকাশে হয়ে গেল। লোকটি একটি মাছ হাতে তুলে চিবোতে শুরু করলো। এরপরে আমাকে বলল, মৃত মানুষদের কাঁচা মাছ একটু বেশি পছন্দ বাবু। আমি ভীষণ ভয় পেয়ে আশেপাশের মানুষের দিকে তাকিয়ে দেখি সবার চেহারা ফ্যাকাশে। দেখে মনে হচ্ছিল কারো শরীরে এক ফোঁটা রক্ত অবশিষ্ট নেই। আমি কিছুই বুঝতে পারছিলাম না। এরপরে সবাই দোকান থেকে উঠে আমার দিকে এগিয়ে আসছিল। হঠাৎ আমার চারপাশ তারা ঘিরে ধরল। হঠাৎ আমার ডান কাঁধের উপর একটা হাত অনুভব করলাম। মনে হলো কে যেন আমায় ডাকছে। আমি ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকাতেই দেখলাম ভয়ঙ্কর চেহারা একজন লোক আমার সামনে দাঁড়িয়ে। তার চোখ দুটো দিয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত ঝরছিল। আমি ভয়ে দৌড়াতে শুরু করলাম, কিন্তু পারলাম না। বাজারের মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। এরপরে কি হয়েছিল আমার সাথে আমার আর মনে নেই কিছু। পরদিন সকালে এ রাস্তা দিয়ে লোকজন বাজারে যেতে আমাকে অজ্ঞান অবস্থায় এখানে পড়ে থাকতে দেখতে পায়। তারা আমার চোখে মুখে পানি দেওয়ার পর আমি জ্ঞান ফিরে পাই। জ্ঞান ফিরে আমি নিজেকে রাস্তায় পড়ে থাকতে দেখলাম। আমার চারপাশে অনেক লোকজন আমাকে ঘিরে ধরেছে। আমি বেশ অবাক হলাম। পরে সেই লোকগুলোর কাছে জানতে পারি রাতে আমি যেই হাটটি দেখেছিলাম সেটা হলো ঠনঠনিয়ার হাট। বছর 5 আগে একদিন হাট চলাকালীন ঝড় ও হাওয়া শুরু করলো। আকাশে কালো মেঘে ছেয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়। হঠাৎ কুরুম কুরুম আওয়াজে বাজ পড়া শুরু করলো। প্রচণ্ড শব্দে বাজ পড়ল হাটের মাঝখানে। সেদিন হাটে অনেক মানুষ ছিল। বাজ পড়াতে গ্রামের অনেক মানুষ সেদিন মারা যায়, আবার কিছু কিছু মানুষ আহতও হয়। বাজ পড়াতে যেসব লোক মারা যায় তাদের শরীর ঝলসে যায়। তাদেরকে চেনার কোনো উপায় ছিল না। ভয়েতে কেউ কাছেও যায়নি তাদের। লাশগুলো সৎকারের কোনো ব্যবস্থা করা হয়নি। তাদের আত্মাগুলো ওই জায়গাতেই এখনও বসবাস করে। তখন থেকেই ওখানে আর হাট বসে না। তাদের আত্মাগুলো চারিদিকে ঘুরে বেড়ালেও মানুষের কোনো ক্ষতি করে না। আমি রাতের অন্ধকারে পথ চিনতে না পারায় ভুল করে ডান দিকে না গিয়ে ওই বামের রাস্তায় চলে যাই। 3 রাস্তার বাম দিকের রাস্তাটা চলে গেছে নদীর কূলে, মাঝের রাস্তাটা চলে গেছে শ্মশানের দিকে, আর ডান দিকের রাস্তা দিয়ে যেতে হয় আমার শ্বশুর বাড়ি। এরপর থেকে আমার আর কখনো রাস্তা চিনতে ভুল হয়নি। সবাইকে চমকে দেব, টোটপেন বেশে ভরে এসে দাঁড়াবো, কত সুন্দরী নায়িকা আমার, আমি হিরো হব। যা খুশি তাই, ইচ্ছা ইচ্ছা। পেন করে এসে কত সুন্দরী নায়িকা আমি হিরো ওই যে দুজন লোক হাঁটিয়ে হাঁটিয়ে যাচ্ছে, বাপ কা বেটা বেটা কা বাপ। এই 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 আনটা হোন্ডা চলে গেল মনে হইল। একটা 2টা অটো রিক্সা আসতেছে। এখানে শরীফ নামের এক ভদ্রলোক আসতেছে দিক দিয়ে।
টন করে হাসে সদা, কত সুন্দরী নায়িকা। বাগান কৃষি, বাগান কৃষি। ইচ্ছা 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 তোমার দাও। দাও। আমরা আছি এখন ঘন জঙ্গলে। কেদিন সবাইকে চমকে দিল।